This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের এনকে ডিজিটালের বিশেষ অনুষ্ঠান। এবং আপনাদের প্রথমেই বলে রাখি যে এনকে ডিজিটালে আজকে হাতে করি হচ্ছে আমার, অর্থাৎ শুরু করছি। তো কাজে একটু ত্রুটি বিচ্যুতি হলে নিজের মতন করে নেবেন, এটুকু বলতে পারি। একেবারে গোড়াতেই বলি যে আজকে আমাদের এই অনুষ্ঠানের নাম, প্রত্যেক দর্শককে বলছি, কাস্তে হাতুড়ি ঢপের ডাক্তারি। কেন এরকম একটা নাম দিলাম? বিগত বেশ কিছু এপিসোড ধরে আমরা ক্রমান্বয়ে বোঝাবার চেষ্টা করেছি যে ডাক্তাররা এক্সট্রিম হয়ে গেছে। সে এক্সট্রিমিস্টের জায়গা থেকে এক প্রাক্তন যাদবপুরীর সঙ্গে আজকে আমার কথাবার্তা হয়েছে। যাদবপুরের বিরাট ইঞ্জিনিয়ার, এমটেক ডক্টরেট করে তিনি প্রথমে আমেরিকাতে অধ্যাপনা করছিলেন, তারপরে এখন রিটায়ার করে, আমার থেকে বয়সে বড়, রিটায়ার করে তিনি বসে আছেন। তার কাছ থেকে সমস্ত কথাগুলো শুনে আমি স্তম্ভিত হয়ে গেছি এবং আমি কল্পনা করতে পারি না যে কি বিরাট ষড়যন্ত্র এবারেই যে নির্যাতিতার জন্য যে আন্দোলন করেছে তা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলবো। এবং এই এক্সট্রিম ব্যাপারটাই কিন্তু একেবারেই আপনাদেরকে পরিষ্কার বলি যে কাস্তে হাতুড়ি, সরি একটুখানি ডিস্টার্ব হয়ে যাচ্ছে, এবং এই পুরো, আবারও বলি, এই পুরো গন্ডগোলটাই কিন্তু, মানে এই আন্দোলনটাই কিন্তু পুরোপুরি কাস্তে হাতুড়ি। কোনোটা হয়তো এক্সট্রিম অর্থাৎ মাওবাদী বা নকশালদের, আবার কোনোটা একেবারেই সিপিএম এর সঙ্গে সংযুক্ত থাকা। যাদবপুর বিশ্ববিদ্যালয় যখন থেকে তৈরি হয়েছিল তখন থেকেই একটা বামপন্থার ছায়া ছবি ইত্যাদি ব্রিটিশ টাইমের পরের থেকেই দেখা গিয়েছে যখন খুলেছেন। কিন্তু এটা এক্সট্রিম হয় 70-এর দশকে, 69 থেকে। যাদবপুরে একেবারে ভয়ঙ্কর অ্যানার্কিস্ট, শব্দটা মনে রাখবেন, এটা খুব জরুরি শব্দ একটা, অ্যানার্কিস্টরা কখনো কারুর ভালো বা কোনো একটা জায়গার ভালো তারা করতে পারে না এবং করেও না। এই অ্যানার্কিস্টদের ব্যাপারটাই হচ্ছে গিয়ে ধ্বংসাত্মক, এবং অ্যানার্কিস্টরা নানান রূপে পৃথিবীর বিভিন্ন জায়গায় এসছে এবং তাদের কাজ কারবার চালিয়েছে। এই মাওবাদী বা নকশালদের ব্যাপারটাও কিন্তু অ্যানার্কিস্টদের মতো। আমি পার্ট টু পার্ট যাচ্ছি এই নির্যাতিতার পর থেকে। দেখুন, নির্যাতিতা ঘটনার পর এই কাস্তে হাতুড়ি, কারণ অ্যানার্কিস্টদের চিহ্ন কিন্তু কাস্তে হাতুড়ি, তারাটা নেই সারা বিশ্বেতে, এদের সিম্বলটা হচ্ছে গিয়ে কাস্তে হাতুড়ি, নো তারা বিজনেস। দ্যাট ইজ দ্য সিম্বল অফ কমিউনিস্ট এবং সো কল্ড হোয়াট এভার ইট ইজ। তো সেই অ্যানার্কিস্টদের জায়গা থেকে আজকের অনুষ্ঠান শুরু করছি। একেবারেই আপনাদের মনে হতে পারে এরকম একটি অদ্ভুত নাম, যে নামটি হচ্ছে পরিষ্কারভাবে কাস্তে হাতুড়ি ঢপের ডাক্তারি। আপনাদের এনকে ডিজিটাল প্রত্যেককে আরো একবার নমস্কার এবং আদাব জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এবং আমার খুব উত্তেজনা লাগছে এটা ভেবে যে এনকে ডিজিটালে প্রথম একটা অনুষ্ঠান করছি যেটা ডাইরেক্টলি লাইভ যাচ্ছে। কোনো ত্রুটি বিচ্যুতি হলে আপনারা ক্ষমা ঘেন্না করে দেবেন। এবং আমার বিষয়বস্তু আরেকবার রিপিট আপনাদেরকে করে দিচ্ছি যে রিপিটেশন অফ দ্য সেইম ইজ, যে এই যে নির্যাতিতার মৃত্যুর পর থেকে, মানে হত্যা এবং রেপের পর থেকে যে কটা ঘটনা ঘটেছে বা এখন পর্যন্ত যে কটা ঘটনা ঘটছে, এটা হচ্ছে অ্যানার্কিস্টদের কাজ। অ্যানার্কিস্ট শব্দটা মনে রাখবেন। অ্যানার্কিস্টরা সারা বিশ্বে এক্সট্রিম লেফটিস্ট হিসাবে কাজ করেছে। কোথাও মাওবাদীদের কাজ, কোথাও তারা কাজ করেছে স্টালিনীয় পদ্ধতিতে, অর্থাৎ আমাদের কথাই শেষ কথা, আমরা আমাদের মর্জি মতন চালাবো, পোষালে থাকো, তা নয়তো তোমাকে আমরা
খতম করে দেবো, সেটা গুলি করে মেরে ফেলে দেওয়া হতে পারে, দেশ থেকে বিতরণ করা হতে পারে, যে কোনো কিছু। ফলে এনকে ডিজিটালে আজকে একটা মারাত্মক সাবজেক্ট নিয়ে বসেছি। সেই সাবজেক্টের নাম আরো একবার বলছি, কাস্তে হাতুড়ি ভপের ডাক্তারি, আ স্টোরি অফ অ্যানার্কিস্টদের স্টোরি নিয়ে আজকে এনকে ডিজিটালে এই অনুষ্ঠান। আপনাদের প্রত্যেককে ফের একবার নমস্কার এবং আদাব জানাচ্ছি। কি ঘটনা ঘটেছিল? ঘটনা ঘটেছিল 9 তারিখ, যে ডেড বডি দেখা যায় সকালবেলা, তা এক ডাক্তার মহিলার, তাকে রেপ করে খুন করা হয়েছে এবং সেটার সঙ্গে সঙ্গে স্টেপ নেওয়া হয়। কিছু ত্রুটি বিচ্যুতি অবশ্যই সরকারের ছিল, কিন্তু সরকার সেই স্টেপ নেওয়ার থেকেও কিছু ভুল করার ফলে এটা অনেকটা ডিলেড হয়ে যায়। ডিলেড হয়ে যাওয়ার পর বিষয়টি কিন্তু পুরোপুরি ভাবে সিবিআই হাতে চলে যায় এবং সিবিআই সেটা তদন্ত করতে থাকে উইথ দ্য জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী। কিন্তু এই যে গ্যাপটা তৈরি হয়, এই গ্যাপটার মধ্যে দুটি ঘটনা ঘটেছে। একটি ঘটনা সিবিআই এর প্রাক্তন কর্তা ব্যক্তি এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সদস্যমন্ত্রী উপেন বিশ্বাস, আপনারা জানেন যে লালু প্রসাদ যাদবের কেসটা যিনি করেছিলেন, সেই উপেন বিশ্বাস সম্প্রতি বলেছে যে তার ধারণা অনুযায়ী তিনি যেহেতু থাকতেন এই সমস্ত কাণ্ড কারখানা বা এই ধরনের ক্রাইমের সঙ্গে যুক্ত থাকতেন, ফলে তার দৃঢ় ধারণা যে খুনটি বা হত্যাটি বা যে ঘটনাটি ঘটেছে সেটা যেখানে তার মৃতদেহ পাওয়া গেছে সম্ভবত সেখানে নয়, এবং এটি একজনের কাজ নয়, এটির মধ্যে যুক্ত আরো অনেকে থাকতে পারে বলেই উপেন বিশ্বাস জানাচ্ছেন, প্রাক্তন সিবিআই অধিকর্তা। এবং তিনি মারাত্মক যে কথাটি বলেছেন যে এটা একমাত্র পসিবল প্রেজেন্ট অর নিউ ডক্টরস, মানে নতুন ডাক্তার যারা, মানে যারা এই জুনিয়র ডাক্তার এবং আগে যারা ডাক্তার ছিলেন, এই ডাক্তারদের তারা এই ঘটনাটি হয়ে থাকতে পারে বলে তার দৃঢ় ধারণা। তিনি ডিটারমাইন্ডলি বলেছেন কথাটি। নাও কাম টু দ্য পয়েন্ট। তারপরে ঘটনাগুলো কিন্তু পরপর হয়েছে, যে তার কাটাছেঁড়া হয়েছে, অর্থাৎ ময়না তদন্তের সময় এদেরই 3-4 জন সেখানে উপস্থিত থেকে জোর করে আরজিকরের ভেতরে ময়না তদন্ত করিয়েছে, যেখানে পুলিশ উপস্থিত ছিল, যেখানে কাটাছেঁড়ার পর তারা সই করে দিয়েছে ইয়েস এভরিথিং অল রাইট। এবং তারপরে যখন ব্যাপারটা জটিল হয়েছে, এখন তারা বলছে যে তারা ঠিক অতটা বুঝে করেননি, এসব নাটকীয় কথা তারা সমস্ত বুঝে করেছে। তারা কাকে গার্ড করতে চাইছে এটা একটা প্রশ্ন উঠে গেছে, এবং প্রশ্নটা এত ডেঞ্জারাস যে এটার উত্তর দেওয়াটা কিন্তু কঠিন হয়ে পড়ছে তাদের পক্ষে। ফলে ভজঘট এবং অনেকেই বলছেন যেটা সন্দেহের চোখে, যে এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য অ্যানার্কিস্টরা মার্কেটে নেমেছে, অর্থাৎ এক্সট্রিম লেফটিস্টরা, এবং তারা এটাকে ঘেটে দিচ্ছে এবং এটাকে দৃষ্টিকোণ থেকে সরিয়ে দিচ্ছে। ব্যাপারটা এতটা সোজা হলে প্রথম কথাতেই কিন্তু শেষ করা হতো। আবার বলি, অনুষ্ঠানের নাম কিন্তু কাস্তে হাতুড়ি ভপের ডাক্তারি। বহু ডাক্তার এটার সঙ্গে যুক্ত কিনা সেটা দেখতে হবে, তারা আসল ডাক্তার কি নকল ডাক্তার সেটা দেখতে হবে। আপনাদেরকে স্টোরি বলি যেগুলো উঠে এসছে। দেখুন হঠাৎ কি হলো, ডাক্তাররা কর্মবিরতি ডাকলেন এবং কর্মবিরতির পর তাদের পাশে এসে দাঁড়ালো কারা? তাদের পাশে এসে একেবারে তৃণমূল কংগ্রেস ছাড়া বাকি সবাই তাদের পাশে এসে দাঁড়ালো। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রথম দিনই বলেছেন তিনি ইমিডিয়েটলি তদন্ত চান এবং দোষীর ফাঁসি চান, কিন্তু এরা ডিভাইড করে দিল এবং এদের ডিভিশনটা এত ইউনিক হলো। তার মধ্যে অ্যানার্কিস্টরা চালাকি করে চিরকাল সারা বিশ্বে যেটা করেছে সেরকম ধরনের এমন কিছু মুখকে ফ্রন্টে নিয়ে আসলো যারা বামপন্থী এবং যারা এই যে বাঙাল ভাষায় যাকে বলে ঘাউড়া, অর্থাৎ গোয়ার টাইপের কিছু চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী বা ডাক্তারদেরকে তারা পাশে পেল। দেখুন তারাও এক্সট্রিমিস্ট। কাদেরকে পেল আপনারা জানেন, যে সেখানে উপস্থিত হলো চলচ্চিত্রের তথাকথিত স্বস্তিকা মুখোপাধ্যায়, মিসেস মিত্র, কি আমি বলবো, মিত্র নাকি আর এক গজদন্তওয়ালা এক অভিনেত্রী, এদের নাম উচ্চারণ করতে চাইছি না, তবে ওই মিরাক্কেলে হ্যাঁ হ্যাঁ করে হাসতে যে ভদ্রমহিলা উনি, এরা এক্সট্রিম কথা বলতে আরম্ভ করলো, মমতাকে সরাতে চাই, এই করতে চাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আলটিমেটলি তাদের মুখোশটা কিন্তু তবাস করে খুলে গেল এবং জানা গেল যে এদেরকে এক্সট্রিম কথা বলার জন্যই কমিউনিস্ট পার্টির এই এক্সট্রিমিস্টরা বা অ্যানার্কিস্টরা এদেরকে হাজির করেছিল।
যেটা পরবর্তী অধ্যায়ে এরা কিন্তু স্বস্তিকা চলে গেছে, হ্যাঁ করে হাসছে, সে কার সঙ্গে প্রেম করেছে, কতবার প্রেম করেছে, কার সঙ্গে শুয়ে বসে কাটিয়েছে, নানান রকম বিকৃতমূলক কথাবার্তা মার্কেটে ছড়িয়ে গেল। এবং ওই মিসেস কি বলা যায়, যিনি অভিনেত্রী তথা বলা যেতে পারে মিরাক্কেলের হাসা, মানে মিসেস হাসি বলা যেতে পারে, তিনিও কুৎসিত মন্তব্য করতে আরম্ভ করলেন। সুদীপ্তা চক্রবর্তী বললেন যে মমতাকে সরানো অব্দি তিনি নাকি লড়ে যাবেন 2026 অব্দি, এবং সেই গজদন্তওয়ালা সেই নায়িকা যিনি নাকি কোনো এক সিপিএম নেত্রীর কিরকম দিদি ফিদি হন ইত্যাদি ইত্যাদি। তো এদের ফ্রন্ট লাইনে রাখা হলো এবং একটার পর একটা মানে ঘটনা ঘটানো আরম্ভ করলো, এবং সামনে শিকন্ডির মতন থাকলো ডাক্তাররা। এই মাওবাদী সিস্টেম বা এই অ্যানার্কিস্টদের সিস্টেমই হচ্ছে যে ফ্রন্ট লাইনে কিছু মহিলাদের দিয়ে দাও, কিংবা এমন কাউকে হাজির করো শিশুদের দিয়ে দাও, কিংবা খুব সৎ কিছু ফেস যেগুলো ডাক্তারদেরকে সামনে রাখাটাই হচ্ছে বাঞ্ছনীয় এবং উপযুক্ত। ফলে বোকা একদল ডাক্তার তারা মনে করলো যে তারা দারুণ আন্দোলনে নেমেছেন। এটা বাস্তব যে 14 তারিখ, 14ই অগস্ট বা 15ই অগস্ট যাই বলেন না কেন, সেদিনকে রাত্রিবেলা কিন্তু ইউনানিমাসলি প্রচুর মানুষ ময়দানে নেমেছিলেন। কিন্তু এরা দ্রুত বুঝতে পারলো যে এটা ধীরে ধীরে সিপিএম এর হাতে চলে গেছে। সিপিএম এর হাত বললে শুধু হবে না, সিপিএম এখন যুক্ত হয়েছে মাওবাদীদের সঙ্গে, সিপিএম এখন যুক্ত হয়েছে এসইউসির সঙ্গে, এবং যত উগ্রবাদী বামপন্থী দলগুলো রয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে, যদিও নকশালদের একটি ইউনিট তারা কিন্তু এটার সঙ্গে যুক্ত হয়নি। এবং তারা এক্সট্রিম ভাবে গত 40 থেকে 50 দিন ধরে তারা তাণ্ডব চালিয়েছে কলকাতা শহরের রাস্তার উপর, রাস্তা অবরোধ করেছে, মিছিল করেছে, বিক্রি বাট্টা বন্ধ করে দিয়েছে, পুজোর অনুষ্ঠানে গিয়ে ঝামেলা পাকিয়েছে, এবং শেষ গত বুধবার দিন রাত্রিবেলা টালিগঞ্জের একটি জায়গায় গিয়ে হুজ্জুতি তারাও করেছে, টালিগঞ্জের লোকেরা তাদেরকে ধাক্কা দিয়েছে, কিন্তু কেস উঠেছে টালিগঞ্জের লোকেদের উপর। অর্থাৎ এটাই হচ্ছে অ্যানার্কিস্টদের ধান্দা, এবং এরা চাইছেই যে অশান্তি হোক সমস্ত পুজো জুড়ে। কারণ পুজো ব্যাপারটা হচ্ছে বাঙালির সবচাইতে বড় সেন্টিমেন্ট, হিন্দু মুসলমান সবার কাছে। সেটাকে যদি ঘেটে দেওয়া যায় তাহলে বাঙালিরা ক্ষিপ্ত হয়ে যাবে, এবং ক্ষিপ্ত করে লাভটা কি। এবার যে এই এক্সট্রিম লেফটিস্ট বা অ্যানার্কিস্ট বামপন্থীরা, কাস্তে হাতুড়ির এই লোকেরা কেন ঝামেলা পাকাচ্ছে, এদের সুবিধাটা কি? আপনাদেরকে পরম শ্রদ্ধার সঙ্গে জানাই, এদের কোনো সুবিধা নেই। এদের কাজের ধরনটাই এরকম। অ্যানার্কিস্ট মানে হচ্ছে ঘেঁটে দাও, অর্থাৎ সবকিছু গুবলেট করে দাও। এবং আপনাদেরকে বলছি, যাদবপুর ইউনিভার্সিটিতে যার কাছ থেকে কথা শোনা সেই বিশিষ্ট ইঞ্জিনিয়ার, ডক্টরেট ইঞ্জিনিয়ার, যিনি এখন রিটায়ার করে আমেরিকাতে পড়াশোনা করিয়ে ফিরে এসছেন, তিনি বলছেন যে তোমরা কল্পনা করতে পারবেন না যে যতদিন আমরা যাদবপুরে পড়াশোনা করেছি আমরাও অ্যানার্কিস্টের মতন একটা হাবভাব করেছি, কাউকে কিছু মানে পাত্তা দিইনি, গাঁজা খেয়েছি, মদ খেয়েছি ইত্যাদি ভাবে ঘুরে বেরিয়েছি। এবং তার থেকেও বড় কথাটা হচ্ছে যে আমরা যে মুহূর্তে পাশ করে বেরিয়ে গেছি যাদবপুর থেকে, সেই মুহূর্তে আমাদের চেহারা কিন্তু অন্যরকম হয়েছে। তখন আর আমরা পিছনে তাকাইনি, তখন যাদবপুরটা আমাদের ডেফিনিট করি একটা প্রাক্তন স্থান ঠিকই, কিন্তু তার বেশি কিন্তু আমরা কিছু ধরতে চাইনি। সো দিস ইজ হ্যাপেনিং ইন যাদবপুর এভরি টাইম এভরিওয়্যার। এই যে অ্যানার্কিস্টদের আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এবং এদের পরে যাদবপুরের সঙ্গে সঙ্গে অ্যানার্কিস্টরা কিন্তু হামলা করেছিল কোনো একটা সময় প্রেসিডেন্সি কলেজও, কিন্তু প্রেসিডেন্সি কলেজ একটা মধ্যবর্তী বামপন্থার মধ্যে ছিল, তারও কাস্তে হাতুড়ি এবং এক্সট্রিম লেফটিস্টের সঙ্গে যুক্ত থাকলো, বেসিক্যালি সিপিএম এর হাতে ছিল বলে খুব বেশি কিন্তু এখানে অ্যানার্কিস্টরা বাড়াবাড়ি করতে পারেনি। এবার এই কাস্তে হাতুড়ির দল, এদের মধ্যে থেকেই কোনো এক সময় নকশাল নেতারা তৈরি হয়েছে বা নকশালরা তৈরি হয়েছেন, এবং শয়ে শয়ে নকশালের জায়গা থেকে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, এবং তারা শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে। তার কাহিনী আমি আগেরটাতেও বলেছি। এবার যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনাটি হাতের থেকে বেরিয়ে গেছে সিপিএম এর। সিপিএম এর ধান্দাটাই ছিল যে এদেরকে ফোরফ্রন্টে রেখে গ্রামে গঞ্জে এই আন্দোলনটাকে নিয়ে যাওয়া। ব্যাপারটা তো সোজা না, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, খুব ঠান্ডা মাথায় শুনুন আমার কথাটা, যে এমনি এমনি বলিনি যে অ্যানার্কিস্ট। তাদের সিপিএম এর প্ল্যান ছিল যে কোনোভাবে এই মানে হত্যাকাণ্ড বা এই ধর্ষণ কাণ্ডটাকে ধীরে ধীরে গ্রামের লোকেদের কাছে নিয়ে যাওয়া। কারণ তাদের কাছে থিওরিক্যালি রয়েছে যে রাশিয়া রেভলিউশন যখন হয়েছিল লেনিন স্টালিনের নেতৃত্বে, তখন সেটা প্রথমে ছিল বেসিক্যালি শহরে, এবং শহর থেকে গ্রামে বিপ্লবটা ছড়িয়ে গিয়েছিল। আর চায়নাতে হয়েছিল তার উল্টো দিকটা, মাও সেতুং গ্রাম থেকে শহরে এসেছিল। কারণ কেন গ্রাম থেকে শহরে এসেছিল,
তার কারণটা হচ্ছে চায়না হচ্ছে গ্রাম বেস জায়গা, সেখানে কৃষি অনেক উন্নয়ন রয়েছে, কিন্তু রাশিয়া হচ্ছে ঠান্ডা জায়গা যেখানে বরফ পড়ে, সেখানে মানে কৃষির জায়গাটা অত্যন্ত দুর্বল, ফলে শহর থেকে গ্রামে গিয়েছিল। সো দিস সিপিএম অ্যান্ড অ্যানার্কিস্ট থিঙ্কিং অ্যাবাউট দ্য শহর কেন্দ্রিক, তারা ভেবেছিল কলকাতায় আন্দোলনটা শুরু করবো, তারপরে তারা শহর থেকে গ্রামে ছড়িয়ে যাবে, কিন্তু রিয়াকশনটা পুরোপুরি ভুল হয়েছে। এটা মার্কসের সময়ও না, লেনিনের সময়ও না, এটা একেবারে এক্সট্রিম জায়গা যেখানে মানুষ বাঁচতে চায়। তো সেই কারণে এই অ্যানার্কিস্টদের পাশে দাঁড়িয়ে তাদেরকে নানান রকম ভাবে সহযোগিতা করতে আরম্ভ করলো সিপিএম, এবং সিপিএমও নিজেদেরকে অ্যানার্কিস্ট বানিয়ে ফেললো। আপনারা লক্ষ্য করে দেখুন, এখানে কংগ্রেসের লোকেরা এই মিছিলের মধ্যে যেতে গেছে, তাদেরকে ভাগিয়ে দিয়েছে, যান যান দূর না, গো ব্যাক ইত্যাদি। এখানে বারবার করে বিজেপির লোকেরা হাজির হওয়ার চেষ্টা করেছে, তাদেরকে গো ব্যাক ইত্যাদি করা হয়েছে। তার কারণ অ্যানার্কিস্টরা চেয়েছিল যে এটা আমাদের হাতে থাকবে, এটা কারুর হাতে যেন না চায়। সিপিএম তার সঙ্গে তাল মিলিয়েছিল। তাহলে দাঁড়ালোটা কোথায়? দেখুন, ডাক্তাররা কিন্তু কাজ মানে এই আন্দোলন উইথড্র করে, এবং এই অ্যানার্কিস্টদেরকে চিরকালই বুর্জুয়া শ্রেণী হেল্প করে থাকে, একটা সেকশন অফ বুর্জুয়া, যাদেরকে কি বলা যায়, ন্যাশনাল বুর্জুয়া যাদেরকে বলা হয়, পলিটিক্যাল বুর্জুয়া বলা যেতে পারে, বা স্টেট বুর্জুয়া বলা যেতে পারে, বা পার্ট বুর্জুয়া বলা যেতে পারে, যাদেরকে এই বুর্জুয়ারা সবসময় অ্যানার্কিস্টদের পাশে দাঁড়িয়ে তাদেরকে হেল্প করে, যেটা রাশিয়াতেও হয়েছে, যেটা চায়নাতেও হয়েছে। তো এই বুর্জুয়ারা এসে এই অ্যানার্কিস্টদের হেল্প করে, যার মধ্যে কিন্তু আপনার এই বাজারি সংবাদ রয়েছে এই বুর্জুয়া শ্রেণীর মধ্যে, এবং ডাক্তারদের এবং নার্সিংহোমের লোকেরাও কিন্তু এই বুর্জুয়া শ্রেণীর মধ্যে। দেখুন, বিশ্ব ইতিহাস খুলে দেখুন, যে যেখানে যেখানে আন্দোলন হয়েছে এবং এক্সট্রিম পর্যায়ে গেছে, সেখানে কিন্তু বুর্জুয়াদের হেল্প তাদের লেগেছে। এবং চায়নার ফ্ল্যাগ দেখবেন যে একটা বড় তারা, তার চারিদিকে চারটে তারা, সেই চারটে তারা হচ্ছে গিয়ে যথাক্রমে প্রথম তারাটির মানেটা হচ্ছে গিয়ে শ্রমিক শ্রেণী, দ্বিতীয় তারাটির মানে হচ্ছে গিয়ে কৃষক শ্রেণী, তৃতীয় তারাটির মানেটা হচ্ছে গিয়ে জেনারেল কমিউনিস্ট, এবং চতুর্থ তারাটির মানে হচ্ছে গিয়ে বুর্জুয়া। এটাই হচ্ছে চারটে তারার নিয়ম। চতুর্থ তারাটির মানে হচ্ছে বুর্জুয়া, অর্থাৎ চায়না তার ফ্ল্যাগের মধ্যে বুর্জুয়াদেরও স্থান দিয়েছে, যে একেবারে এক্সট্রিম বুর্জুয়া ছাড়া নর্মাল বুর্জুয়া যারা, তাদেরকে ফান্ডামেন্টালি দলে নিতে হবে বলে একটি স্টার কিন্তু বুর্জুয়াদের জন্য রয়েছে। এটা আমি অনেকটাই পড়াশোনা করে জানতে পেরেছি। আমি চ্যালেঞ্জ করছি যারা যদি ত্রুটি বার করতে পারেন, সো ইটস মাই চ্যালেঞ্জ। তো এবারে এই নির্যাতিতার কাণ্ডে এরা ফ্রন্ট লাইনে কিন্তু এই বুর্জুয়াদেরকে হাজির করেছিল, তাদের ভাষাতেই কথা বলছি। তারা হচ্ছে যথাক্রমে বাজার পত্রিকা, বুর্জুয়া নাম্বার 2 হচ্ছে গিয়ে বিভিন্ন নার্সিংহোম, বিভিন্ন ব্যবসায়িক মহল, এবং অবশ্যই বেশ কিছু ডাক্তার, এবং তারা একটা ফাউন্ডার তৈরি করে, মুখ, অর্থাৎ গিনিপিগ। এই গিনিপিগরা বরাবর থাকে, যে গিনিপিগ ছিল কোনো এক সময় ট্রটস্কি, কোনো এক সময় তালিন, স্টালিন যাকে হত্যা করেছে, এবং কোনো এক সময় তান মেন, যিনি চায়নাতে ছিলেন, যাকে হত্যা করা হয়েছিল মাও সেতুংয়ের আমলে। এরা হচ্ছে গিয়ে ওই তথাকথিত ফ্রন্ট লাইনার, যাদেরকে সামনে রেখে এগোয়। বা ম্যাক্সিম গোর্কিকেও বেশ খানিকটা ক্যাপিটাল করবার চেষ্টা করেছিল, কিন্তু কোনো এক সময় এই রাশিয়ান রেভলিউশনারিরা। পরে ম্যাক্সিম গোর্কিকে আর খুঁজে পাওয়া যায়নি, দস্তয়েভস্কিকে খুঁজে পাওয়া যায়নি, কারণ রাশিয়া রেভলিউশন হওয়ার পর স্টালিন এদের অস্তিত্ব রাখা মানে হচ্ছে বিপর্যয়, ভাগিয়ে দাও। আর মায়াকোভস্কির যে কি হয়েছিল তার তথ্যও আজকে খুঁজে পাওয়া যায়নি, অথচ মায়াকোভস্কি কিন্তু কমিউনিজমের একটা প্রতিষ্ঠাতা বলা যেতে পারে। তো সুতরাং সেখান থেকে ধীরে 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 এই যে কাণ্ডটি হয়েছে, তারা ডাক্তারকে বোঝালো খবরদার উইথড্র করবে না। আবার সুপ্রিম কোর্টে কেস উঠলো, এবং কেস ওঠার পর একেবারে কড়া নির্দেশিকা দিলেন যে কাজ কি হচ্ছে জানাও। ইন্দিরা জয়সিং বললেন যে কাজ তো সমস্ত যা যা এসেনশিয়াল মোস্ট কাজ আছে সমস্তই তো হচ্ছে, অসুবিধা তো কিছু হচ্ছে না। তখন জজ সাহেব লিখিয়ে দিলেন ইনডোর আউটডোর সমস্ত কাজ করতে হবে, কোনো কাজ যেন বন্ধ না থাকে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেটার পরেও ডাক্তাররা অনড় রইল, উইথড্র করেছিল। আবার অ্যানার্কিস্টদের পাল্লায় পড়ে ফের তারা কিন্তু আন্দোলন শুরু করলো, এবং শেষ পর্যন্ত মোটামুটি ডাক্তারদের একটা বড় অংশ, মানে সিনিয়র ডাক্তার, দোজ হু আর এমডি, যারা বিভিন্ন নার্সিংহোমে রয়েছে এবং এখানেও কাজ করছেন, তারা বললো যে এটা বাড়াবাড়ি হচ্ছে। যে রাজ্যে ৮০ থেকে ৮৫% গরিব মানুষ এই চিকিৎসার উপর নির্ভর করে, কেউ কেউ বলেছেন ৯০%-এর উপর, তাদের পাশ থেকে সরে আসলে আমরা ভিলেন হয়ে যাচ্ছি। এই মিটিং এর মধ্যে ডিসকাশন হচ্ছে, কিন্তু অ্যানার্কিস্টরা, ওই যে দাঁড়িয়েওয়ালা, ওই যে কি যে কিঞ্জল না কি নাম, যে ছেলেটি পয়সা দিয়ে ডাক্তারি পড়েছে, এই ধরনের কিছু অ্যানার্কিস্ট না, এরা হচ্ছে গিয়ে বোড়ে, অ্যানার্কিস্টদের বোড়ে, এরা কিন্তু লড়ে যাচ্ছে কিছুতেই, কিন্তু এক্সট্রিম পয়েন্ট থেকে তারা সরতে চাইছে না।
ফলে একদম লেটেস্ট নিউজ আপনাদেরকে জানাই যে হাইকোর্টে আর কয়েক ঘন্টা বাদে মামলাটি উঠছে এবং মামলাটি করেছে কোন একটি জনস্বার্থ মামলা হয়েছে কোন একজন সাম ঘোষ, রাজু ঘোষ, এবং তিনি বলছেন যে ডাক্তাররা এইভাবে যদি চুপ করে বসে থাকে তাহলে আমাদের সর্বনাশ অনিবার্য, এই সর্বনাশটি আমরা হতে দেব না, অতএব ডাক্তাররা কাজে ফিরুক। সুপ্রিম কোর্টের কথা তারা শুনছে না, মাননীয় বিচারপতি এবং আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তার সহযোগী ডিভিশন বেঞ্চ আগামীকাল শুনানি, আগামীকাল না কয়েক ঘন্টার মধ্যে শুনানিটা তারা করবেন, হয় আজকে তারা তো আগামীকালের মধ্যে তারা কিন্তু শুনানির উত্তরটা দেবে। ফলে এটা কিন্তু ফের কোর্টে যাচ্ছে। এবার ডাক্তারদের বোধহয় একটা ডিভিশন হয়ে গেছে, ডাক্তারদের একদল বলেছে যে না আমরা আর এটা করবো না। আপনাদেরকে বলি সমস্ত জেলার যে মেডিকেল কলেজগুলো রয়েছে তারা কিন্তু কাজে যোগ দিয়ে দিয়েছে, এটা কিন্তু পাক্কা খবর। পড়ে রয়েছে বাড়াবাড়ি চূড়ান্ত করছে কিন্তু কলকাতা লাগোয়া ডাক্তার, এবং তাদের মধ্যে কিন্তু সেকশন ভাগ হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে অ্যানার্কিস্টদের পাল্লায় পড়ে তাদের দাবার বোড়ে হয়ে যাচ্ছে, সুতরাং তারা কিন্তু ডিভিশন চাইছে। সুতরাং দর্শক বন্ধুদেরকে বলি যে এবার কিন্তু ভাঙনের পালা, তারা ভুল করে ফেলেছে। স্টালিনের আমলের অ্যানার্কিস্ট, মাওসেতুংয়ের আমলের অ্যানার্কিস্টরা কিন্তু আজকের দিনে অচল। তারা শেষ লড়াইটা লড়েছিল ওই নকশাল বাড়িতে। দেখুন আজকে মাওবাদীরা কিন্তু ডাকাত হয়ে গেছে, তারা কিন্তু তারা কিন্তু পাবলিক ইমেজের মধ্যে বা পাবলিক সমাজের মধ্যে আসতে পারছে না। তারাই যাদবপুরে আসছে, তারাই নোংরা পোশাক পরে মেয়েরা নাচানাচি করছে, তারা বলছে যে এইভাবে অত্যাচার হয়েছে বলে তারা সেক্স শো করছে, এবং এটাই হচ্ছে এদের টাইপ, যে যেভাবে অ্যাট্রাক্ট করো মানুষকে, সে তোমার নিজের শরীর দেখিয়ে হোক, নোংরামি চূড়ান্ত চলছে। ফলে এবার কিন্তু শেষ হবার পালা। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ বন্ধ করে রেখেছেন যেমন এটা সত্যি, তেমন রাজ্যের মানুষ কিন্তু খেপছে। তার একটা স্পেসিমেন কিন্তু আমরা দেখতে পেয়েছি টালিগঞ্জ অঞ্চলে। এদিকে সুজিত বোসের পুজোতে অঢেল ভিড় হচ্ছে। আপনাদেরকে বলি যে এবার কিন্তু গ্রামগঞ্জের মানুষ এই তথাকথিত অ্যানার্কিস্টদের উপর মানে খেপে বোম হয়ে গেছে। তারা মনে করছে এই শান্তির ছেলেদের জন্য তাদের এই পুজোর বিক্রি বাট্টা কমে গেছে, তারা অসহায় বন্যার জলের তলায় রয়েছে অনেকে। এবার কিন্তু এরাও অ্যানার্কিস্ট হবে, রিভার্স অ্যানার্কিস্ট। এবং ডাক্তার, আমি একেবারে সতর্ক করে বলছি যে বেকুব ডাক্তার কাস্তে হাতুড়িতে পড়েছে, তো তাদের ডাক্তারি নষ্ট হয়েছে। এবার কিন্তু ওই শুধু সাগর দত্ত না, এক্সট্রিম জায়গাটা দেখতে পাবে। এটা থ্রেট নয়, মানুষ যদি অসুস্থ হয়, মানুষ যদি খেতে না পায়, তখন সে লাঠিও তুলে শেষ করে দিতে পারে। এবং সেই রেভলিউশনটা রিভার্স রেভলিউশন হয়ে গ্রামে গঞ্জের থেকে কিন্তু তারা আসছে। দে আর কামিং, দে আর কামিং, এন্ড দে আর কামিং। থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড গুড ডে।